নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। বন্ধুরা, তোমাদেরকে আজকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পের নাম নজর। লেখক গজেন্দ্র কুমার মিত্র। তাহলে বন্ধুরা, গল্পটি পড়ছি। খুব একটা বেশি দিনের কথা নয়, গত মহাযুদ্ধের আমল সেটা। দেশ ভাগ হওয়ার ঠিক আগেই এই কাহিনীর শেষ। যে শিশুর কথা বলছি সে আজ পূর্ণ যুবক। পড়াশোনার শেষ করে চাকরিতে ঢুকেছে। ঘটনাটারও 16 আনায় প্রায় সত্য, শুধু নামধামগুলো পাল্টানো হয়েছে। পাল্টানো উচিত বলেই পাল্টানোটা হয়েছে। কার্যকারণটা প্রথমে কেউ অত ধরতে পারেনি। সে তান্ত্রিকটি এসে না বললে আজও বোধহয় কেউ পারতও না। পূর্ববঙ্গের বাড়ি সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই জানেন, পাঁচিল ঘেরা ঘন সম্বন্ধ বাড়ি ওদিকে বড় একটা হতো না। কোঠা বাড়ির কথা আলাদা, যাদের মাটির ঘর। অনেক সম্পন্ন ব্যক্তিও মাটির ঘরে থাকতেন। কেউ কেউ বা বন্যার জন্য থাকতে বাধ্য হতেন। ছিটে বাঁশের দেওয়ালে মাটি ধরানো, কোথাও বা এমনি বাঁশের ফ্রেমে সাধারণ মাটির দেওয়াল, কোথাও বা ছিটে বেড়া, শুধুমাত্র মাটি সেখানে নেই। অনেক জায়গা নিয়ে তাদের ভিটে গড়া হতো, খেয়াল খুশি মতন ছড়ানো। দাওয়া উঁচু, বড় বড় ঘর একটা বা একজোড়া এক জায়গায়। রান্নাঘরও তাই, ছাড়া ছাড়া, গায়ে গায়ে লাগানো নয়, কোনোটার সঙ্গে। পাঁচিলের বালাই তো নেই, শুধু বসবাসের ঘরগুলোর সংলগ্ন যে জমিটা নিকানো সাফ করা থাকতো। ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া হতো না, সেইটিকেই উঠোন বলতো। শহরে বা বড় শহরের উপকণ্ঠে যারা থাকেন, উঠোন বলতে তারা যা বোঝেন এর তার ধারে কাছেও যায় না। আসলে এটাকে উঠোনও বলা যায়, চলন বা চলাচলের রাস্তাও বলা যায়। রাস্তা হিসেবে একটু বেশি চওড়া এই যা, কারণ এরই একটা অংশে নির্বাধায় পুকুর পর্যন্ত চলে গেছে। গৃহবিশেষে একাধিক পুকুর, কোনোটা বা গেছে পিছনের সুপুরি নারকেলের বাগান পর্যন্ত। সেই একেবারে শেষে 5-6 বিঘা বা 8-10 বিঘা, যার যেমন জমি বাগান মিলিয়ে যেটাকে বাস্তু ধরা হয়। তার চারদিকে কারো হয়তো বা বাঁশের বেড়া, কারোর বা কাঁটা গাছের, কারো বা তাও নেই। মাটি কেটে একটু নালা মতন করা আছে সীমানা হিসাবে। যেদিনের কথা বলছি, মুকুল বৌদি সেই রকম একটা চলাচলের রাস্তায়, উঠোনেও বলতে পারেন তাকে, বসে দুধ খাওয়াচ্ছিল ছেলেকে। তখন ঠিক সন্ধ্যের মুখটা, চারদিকে বড় বড় গাছের ছায়ায় বেঁধে আবছা হয়ে এসেছে আলো, অথচ ঠিক আলো জ্বালারও সময় হয়নি। ঝুঁচকি বেলা যাকে বলে, এমনি সময় সেটা। কতকটা সেই আবছায়ার জন্য ফাঁকায় এসে বসেছিল বৌদি, কিছুটা আলো পাবে বলে। সন্ধে দেখানো হলেও পাড়া গেয়ায়ে সেই প্রদীপের আলোয় ভরসা। দুটো হ্যারিকেন আছে, একটা নিয়ে তো ছেলেরা পড়াশোনা করে, আর একটা জলে বাইরের চণ্ডী মণ্ডপে। মুকুল বৌদির ভাসুর বসে হিসেবপত্র দেখেন, পাড়ার লোকজন এলে গল্পও করেন। তাছাড়া সন্ধে দেওয়া হলে আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। সেই সন্ধ্যাকালটা না কাটলে নাকি খাওয়াতে নেই, অথচ দেরিও হয়ে গেছে ঢের।
কিষেন এসেছে অনেক দেরিতে। গায়ে দুইতে দুইতে সূর্য পাটে বসে গেছেন। ছেলেটা খিদে চিল চেঁচাচ্ছে। তৎসত্ত্বেও শাশুড়ি তিরস্কার করেছিলেন মুকুল বৌদিকে। ও কি গা বৌমা, এই রাক্ষসী বেলায় তুমি পথে বসে ছেলেটাকে দুধ খাওয়াচ্ছ? খোলা জায়গা, যাতায়াতের পথ, পথ নয়, চার রাস্তার মোড় বলাই উচিত। চারটে পথ চারদিকে চলে গেছে, এই কি একটা বসবার জায়গা হলো? এমন সময় কোনো খোলা জায়গাতে খাওয়াতে নেই, অন্যি দেবতাদের নজর লাগে। অত গা করেনি মকুল বৌদি। সত্যি কোনো বিপদ হতে পারে তা ভাবেওনি, ভাবার কথাও নয়। এসব ভয় থাকে মানুষের অল্প বয়সে, তবুও তখনও কেউ ঠিক বিশ্বাস করতে পারে না। আর এসবে বিশ্বাস আসে বেশি বয়সে। যৌবনে ভয় থাকে না, বিশ্বাসও থাকে না। সে বয়সে অপদেবতার অস্তিত্ব একটা পরিহাসের বিষয় মাত্র। এই ঘটনার কয়েকদিন পরে ছেলের সেদিন 1 বছর বয়স পূর্ণ হতে ঠিক 1টি দিন বাকি। মুকুল বৌদি ছেলেকে কোলে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ঠিক দুপুরবেলা, চড়া রোদ। তবে বৌদি দাঁড়িয়েছিল একটা বড় কাঁঠাল গাছের ছায়ায়। অতটা কড়া রোদে বোঝা যাচ্ছিল না সেখানে। অবশ্য ছায়া না থাকলেই বা কি, রোদ থাকলেও দাঁড়াতেই হতো। মুকুল বৌদি দাঁড়িয়েছিল মানিক জেলের খোঁজে, যে বুড়োটা মাছ দিতে যায়। আজ 3 দিন তার পাত্তাই নেই, ফলে কারোর পেটেই মাছ যায়নি কদিন। অসুবিধাটা মুকুলেরই বেশি। ছেলেটা সবে ভাত খেতে শিখেছে তো, কিন্তু মাছ না হলে এক দানা ভাতও খেতে চায় না। সেই গরজেই একেবারে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। মানিককে দেখতে পেলে 1 কুনকে চাল আর 2 কুনকে খুদ কবুল করে নিজেদের পুকুরেই নামাবে একবার। আগে শুধু খুদ দিলেই হতো, এখন আর কেবলমাত্র 2 কুনকে খুদে বড় পুকুরে জাল ফেলতে চায় না। যেদিন দরকার থাকে সেদিন সামান্য বস্তুও দুর্লভ হয়ে ওঠে। বহুক্ষণ দাঁড়িয়েও মানিকের দেখা পাওয়া গেল না সেদিন। ফিরেই আসছে, হঠাৎ একটি মেয়ে ছেলে কোথা থেকে এসে প্রায় পথ জুড়ে দাঁড়িয়ে গেল। আহা, কাদের খোকা গা? বাহ, ভারী সুন্দর খোকা তো। তোমার বুঝি গা মা? এই প্রথম না আর আছে? বাহ, বুক জোড়ানো ধন তো। ও খোকা বাবু, আমার সঙ্গে যাবে? পেট পুড়ে রসগোল্লা খাওয়াবো। বলতে বলতে হাত বাড়িয়ে খোকাকে কোলে টেনে নিল সে। ইচ্ছে ছিল না মুকুল বৌদি, যার তার কোলে ছেলে দেওয়া পছন্দ করে না সে। সব মুখে মুখে চুমু দেয়, বিশ্রী লাগে ওর। কিন্তু তখন সেই মুহূর্তে ঠিক বাধাও দিতে পারল না। স্বভাবতই ছেলে মেয়েকে সুন্দর বললে মা একটু গলেই যায়। আর দিনে দুপুরে পাড়ার মধ্যে ছেলেকে একবার কোলে করবে, আপত্তিরই বা কী কারণ দেখাবে? বরং না দেওয়াটাই অভদ্রতা দেখায়। কেন দিচ্ছি না মুখ ফুটে বলাও তো শক্ত। আর মেয়ে ছেলেটিও নেহাত খুহাত, খুব ছোট ঘরের কি ভিখিরি এমনও মনে হলো না। বাসি করা ফর্সা কাপড় পরনে, রংটা ময়লা হলেও চেহারায় বেশ একটা শ্রী আছে। ওর কলকাতার মাসিমা বলেন লাজ্জত। মুখটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন এর আগে দেখেছে ওকে। সেক্ষেত্রেও যদি কিছু মনে পড়ে যায় যে মেয়ে ছেলেটি ওদের জানাশোনা কিংবা দূর সম্পর্কের আত্মীয় কেউ, তখন তো লজ্জার সীমা থাকবে না। ছেলেকে কোলে দিতে অস্বীকার করলে। অবশ্য সে বেশিক্ষণ রইল না, খানিকটা আদর করে চুমু খেয়ে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সেই দিনই সন্ধ্যার সময়
খোকার গা গরম হলো। রাত 10টা নাগাদ সে জ্বর উঠল 104 ডিগ্রিতে। গা পুড়ে যেতে লাগলো। ভয় পেয়ে রাত্রেই পাড়ার ডাক্তারকে ডেকে আনলেন যোগেশদা। কিন্তু তিনি কিছুই বুঝতে পারলেন না। সর্দি নেই, কাশি নেই, বুকে সর্দি বসা কি জল জমা কোনোটারই কোনো লক্ষণ পাওয়া যায় না। টাইফয়েড বা ওই জাতীয় কোনো জ্বর হলে সঙ্গে সঙ্গে এত জ্বর তো বাড়ে না। তবে এটা কিসের জ্বর? বিষিয়ে টিসিয়ে গিয়েছিল কোনো রকম? কোথাও কেটে কুটে যায়নি তো? অসহায়ভাবে এদিক বারবারই প্রশ্ন করেন ডাক্তারবাবু। জ্বর কিন্তু বেড়েই যাচ্ছে এদিকে। ভোরের দিকে সদরে লোক পাঠানো হলো হাসপাতালের বড় ডাক্তারের জন্য। সদর খুব বেশি দূরও নয়, মাইল 6, তবুও খানিকটা নৌকার পথ। ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি যাওয়া যায় না। ফলে সেখানে পৌঁছে ডাক্তারবাবুকে ধরে নিয়ে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। তখন আর ডাক্তারের কোনো প্রয়োজন ছিল না, কারণ তার অনেক আগেই ছেলেটি মারা গেছে। কিন্তু কি হয়েছিল? কিসে মারা গেল? এত জ্বরই বা হঠাৎ উঠল কেন? এমন নীল হয়ে গেল কেন ছেলেটি? তা এই বড় ডাক্তারবাবুও কিছু বুঝতেই পারলেন না। এরপরেও যোগেশদার একটি ছেলেই হলো। এটি আরও সুন্দর দেখতে, আরও স্বাস্থ্যবান। এর যখন 11 মাস বয়স, মুকুল বৌদিকে বাপের বাড়ি যেতে হয়েছিল। বাবার খুব অসুখ করেছিল তো। মা তার আগে থাকতেই শয্যাশায়ী। এক বউ থাকে দিল্লিতে আর এক বউ ব্যাঙ্গালোরে। বাধ্য হয়ে মুকুল বৌদিকে যেতে হয়েছিল। সে কাছে থাকে, তার শ্বশুর বাড়িতেও লোকজনের তো অভাব নেই, অর্থাৎ কাজ করবার লোকের। শাশুড়ি, পিসশাশুড়ি, বড় যা, এক বাড়ি মেয়ে ছেলে। এদের কিছু অসুবিধা ছিল না। যেতে হয়েছিল, গিয়ে থাকতেও হয়েছিল মাসখানে। মা যতদিন না উঠে সংসারের ভার নিতে পারেন। এইখানে একদিন মুকুল বৌদির বাপের বাড়িতে 2খানা ঘর, কোঠা, তারই একটা সামনে দালানে ছেলেকে নিয়ে বসে আছে। ছেলে বুকের দুধ আজকাল খায় না, বড় একটা। সেদিনই খাচ্ছিল একটু আধটু। এক বৃদ্ধা মহিলা এলেন। হরেন, কেমন আছে রে তোর বাবা? হরেন মুকুলের বাবার নাম। মুকুল চিনতে পারল না ঠিকই, কিন্তু চক্ষু লজ্জায় সেটা বলতেও পারল না। ইনি যে চেনেন আর ভালো করেই চেনেন তাতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে একে চিনতে না পারাটা ওরই অপরাধ বলে বোধ হলো। বিশেষ একটু পরেই আবার যখন তার মার নাম ধরে তত্ত্ব করলেন, তরু কোথায় গেছে? সে ভালো আছে তো? মা গোপাল মামাদের বাড়ি গেছেন কি একটা কাজে। হাসি হাসি মুখে খবরটা দিতে হলো। আসুন, বসবেন না? না না, আমি যাই। এইটি বুঝি তোর খোকা? বা, বেশ খোকা তো। কি খোকা বাবু, তোমার নাম কি? মুকুলের কোলেই রইল ছেলে। শুধু গাল টিপে চুমু খেয়ে আদর করে চলে গেলেন। মা ফিরে আসতেই মুকুল বৌদি ওর কথা বলল। বাবার ঘুম ভাঙত তাকেও। দুজনের কেউ চিনতে পারলেন না ভদ্রমহিলাকে। এই গ্রামের তো কেউ নয়, কিন্তু অন্য গ্রামেরই বা এত পরিচিত হতে যাবে কি করতে? ওই বয়সী যত মহিলার কথা মনে হলো খানিকটা মেলে, হয়তো পুরো কারোর সঙ্গে মেলে না। এর দিন 2 পরে এই ছেলেরও তেমনই জ্বর হলো। সে প্রচণ্ড গা পুড়ে যাওয়া জ্বর। এই গ্রামে যিনি একমাত্র ডাক্তার, তাকে সেদিনই কী কারণে পাওয়া গেল না। সে জায়গায় বড় কবিরাজকে ধরে নিয়ে এলেন হরেনবাবু। খুব বিখ্যাত কবিরাজ, বিস্তর নাম ডাক, রসসাগর উপাধি। তিনি হাসতে হাসতে এসেছিলেন, কিন্তু ছেলের নাড়ি ধরতে তার মুখ শুকিয়ে উঠল। তিনি হরেনবাবুকে বললেন, আমাদের শাস্ত্রে যেটুকু আছে
আমি করছি, কিন্তু এর নাড়ির গতি আদৌ ভালো না। তোমাদের যাতে কোনো ক্ষোভ না থাকে সেইভাবে তোমরা চিকিৎসা ব্যবস্থা করো। অন্য কোনো ডাক্তার ডাকতে চাও তো ডাকো। যা করার সবই করা হলো। সন্ধ্যা নাগাদ একজন কেন, দুজন ডাক্তারই এলেন। যোগেশ দ্বারাও এসে পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত 1টা নাগাদ এই ছেলেও মারা গেল। পরে হিসাব করে দেখা হয়েছিল সেদিনই ওর 1 বছর পূর্তির দিন, আর একটা দিন বেঁচে থাকলে জন্মদিন পেত। এর পরের ছেলে অর্থাৎ যোগেশদার তৃতীয় সন্তানটিও যখন এইভাবে ঠিক 1 বছর হয়ে মারা গেল, তখন সকলেরই চঞ্চল হয়ে উঠল। এতটা একেবারে কাকতালীয় তো হতে পারে না, অন্তত অনেকেরই তা মনে হলো। ঠিক 1 বছর বয়স হলেই মরছে, আর একই ধরনের জ্বর, একরকম লক্ষণ। জ্বর হওয়ার ঠিক আগে একজন করে অচেনা লোক আদর করে যাচ্ছে। সবটাই স্বাভাবিক, দৈবের যোগাযোগ বলে মানতে চাইলেন না তারা। তৃতীয় সন্তানটির বেলাও নাকি সেই জ্বর আসার আগের দিন যোগেশদা কোলে করে বেড়াতে বেরিয়েছিলেন। কে একটি অল্প বয়সী ফ্রক পরা মেয়ে পথে ধরে কোলে করে প্রচুর আদর করেছিল। অত অল্প বয়সের মেয়ে বলেই কোনো সন্দেহ হয়নি যোগেশদার। কিন্তু এখন প্যাটার্ন মিলে যাচ্ছে, মনে হচ্ছে সে একই ব্যাপার। এরপর কিছু যে একটা করার দরকার সে বিষয়ে কারো সন্দেহ রইল না। সকলেই নিজে নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতা মতো উপদেশ দিতে লাগলেন। নানা ধরনের পরিকল্পনা অনেক সময় পরস্পর বিরোধীও হয়ে উঠতে লাগলো। শেষ পর্যন্ত কিন্তু যোগেশদার মামা কামিনীবাবুর পরামর্শটাই এদের সকলে মনে লাগলো। কামিনীবাবু জানালেন, ওদের গ্রাম থেকে 3খানা গ্রাম পরে এক তান্ত্রিক সাধক থাকেন, পিশাচ সিদ্ধ, খুব বড় সাধক নাকি। তাকে গিয়ে ধরলে এর প্রতিকার হতে পারে। তিনি নাকি প্রসন্ন হলে দিনকে রাত করে দিতে পারেন। এমন বহু লোকের বহু উপকারই করেছেন তিনি, জীবনও রক্ষা করেছেন। কামিনীবাবুর এক সম্বন্ধীকে ঘোর সর্বনাশ থেকে উদ্ধার করেছেন। তবে পয়সার লোভ দেখিয়ে কিছু করানো যাবে না। সে মানুষ নন, খেয়াল হলে করবেন, নয়তো একেবারে হাঁকিয়ে দেবেন। খেয়াল হলে নিজেই পয়সা চেয়ে নেবেন, নইলে সেধে কেউ দিতে গেলে হয়তো লাথি মেরে বসবেন, নয়তো মুখে থুতু দিয়ে দেবেন। একবার চেষ্টা করে দেখা হোক তো অন্তত। যা মনে হচ্ছে সত্যি যদি তাই হয়, যদি কোনো অপদেবতারই ব্যাপারটা হয়, এটা ওর দ্বারাই একটা সুরাহ হবে। পরামর্শটা সকলেরই মনে লাগলো। কামিনীবাবু বলে দিলেন, পায়খানার কাপড়ে বা সম্ভব হলে আরও অশুচি অবস্থায় তার কাছে যেতে হবে। ঘোর নোংরা মধ্যে বাস করেন তিনি, কিন্তু তা দেখে ঘেন্না করা চলবে না, বা সে সম্বন্ধে কোনো মন্তব্য করাও না। স্থির হলো যোগেশদা, তার দাদা ক্ষিতীশবাবু আর কামিনীবাবু, এই 3জনেই যাবেন সেখানে। দুগ্গা বলে একদিন শেষ রাত্রে নৌকো করে রওনা দিলেন ওরা। যেখানে গিয়ে যাত্রা শেষ হলো, নদীর ধারেই একটা বিরাট পাকুড় গাছের 2টো মোটা শিকড়ের খাঁজে কোনো মতে আটকে থাকা একটা ভাঙা চালা ঘর। এত আবর্জনায় পূর্ণ যে দূর থেকেই তার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। আর তেমনি সেই লোকটিও, বড় বড় চুল, বাঘের মতো নখ, বোধহয় বছর 10-12 চানও করেননি। পরনে কাপড় জামাও তথৈবচ। রাস্তার যেসব পাগল ঘুরে বেড়ায় তাদের মতোই গায়ে পুরু হয়ে ময়লা জমে আছে।
সবটা জড়িয়ে এমন একটা বদ গন্ধ যে কাছে যায় কার সাধ্য। তবুও যেতে হলো, প্রণামও করতে হলো। কে জানে কেন তিনি অতি সহজেই প্রসন্ন হলেন। সব শুনে বললেন, তরা যা গিয়া, আমি যাইতেছি। ছ্যাম ব্যাটারে না দেইখা কিছু বলন যাইব না। এরা রাহা খরচ বাবদ কিছু দিতে গেলে হুঙ্কার দিয়ে উঠলেন একটা। আশ্চর্য এই, এতটা দূরের পথ নৌকো করে যখন ফিরে এলেন তখন ওরা সন্ধ্যা হয় হয়। কিন্তু বাড়ি ঢোকার মুখেই যার সঙ্গে দেখা হলো সে সেই তান্ত্রিক সাধু ঘোষাল মশাই। বিড়বিড় করে বকতে বকতে আর কি যেন বাতাসে শুঁকতে শুঁকতে যোগেশদাদের বাড়িতে ঢুকছেন। চোখাচোখি হতে এদের বিস্ময় লক্ষ্য করে হা হা করে হেসে উঠলেন। হাসিটাও যেন ঠিক সাধারণ মানুষের হাসি নয়, সে হাসির শব্দে এদের সর্বাঙ্গ শিউরে গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছপালায় যেসব কাক পাখির দল রাত্রির মতন এসে আশ্রয় নিয়েছিল তারাও ভয় পেয়ে আর্তনাদ করে উঠল। ঘোষাল মশাই সে প্রায় অন্ধকারেই মুকুলকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখলেন। তারপর আশ্চর্য কোমল সুরে বললেন, মা, গুরুজনরা যা বলে তা শুনতে হয়। শাশুড়ি বারণ করেছিলেন, কথাটা উড়িয়ে দিয়েছিলে, মনে মনে হেসেও ছিলে, কিন্তু ওরা বহুদর্শী লোক, যা বলেন ভেবেই বলেন। সন্ধ্যাবেলা চলাচলের পথে বসে দুধ খাইয়েছিলে কেন বড় ছেলেটাকে? আর জায়গা পাওনি? সকলেই চমকে উঠল। কথাটা অনেকেই জানতো না, যারা জানতো তাদেরও মনে ছিল না। শুধু সেই সামান্য একটি তুচ্ছ ভুলের যে এতদূর পরিণাম হতে পারে তা বোধহয় মুকুলের শাশুড়ি ভাবেননি। মুকুল বৌদি তো ভয়ে বিবর্ণ হয়ে উঠল। ভয়ে দুঃখে অনুতাপে দেখতে দেখতে তার কপালে বড় বড় ফোঁটায় ঘাম দেখা দিল। গলার কাছে কান্না ঠেলে উঠতে লাগলো। যোগেশদার মাই প্রথম কথা কইলেন, তারও গলায় কান্না। বললেন, তাহলে কি হবে বাবা? আমার বৌমার কোনো ছেলে বাঁচবে না? কে বললে বাঁচবে না? সবটাইতেই কথার ডগ কাটিস কেন মাগি? বাঁচবে না তো আমি আছি কি করতে? সব ঠিক করে দেব। এই তো আবার সামনের ছেলে আসছে ওর, এ বাঁচবে। ওর আরও ছেলে মেয়ে হবে, সব বাঁচবে। তবে যা বলে দিচ্ছি, যাচ্ছি ঠিক মতন তাই শুনতে হবে কিন্তু। যতদিন না ছেলের 18 মাস বয়স হচ্ছে ততদিন ছেলেকে কোনো খোলা জায়গায় বসিয়ে খাওয়াবে না। সন্ধ্যার পর ঘরের বার করবে না, আর কোনো অচেনা লোকের কোলে দেবে না। এই যদি শুনে চলতে পারো তাহলে আর ভয় নেই। এ ছেলে 18 মাস পেরিয়ে গেলে অন্য ছেলে মেয়েও বাঁচবে। কিন্তু ক্ষিতীশবাবু খুব ভয়ে ভয়ে প্রশ্ন করলেন। মার লাঞ্ছনা দেখে ভয় হয়ে গেছে তার। যদি কোনো বিশেষ কারণে বার করতে হয়? নিতান্তই যদি বার করতে হয়? এবার আর খিচিয়ে উঠলেন না ঘোষাল মশাই। সর্ষের তেলের মশাল জ্বালিয়ে এক হাতে মশাল আর এক হাতে ছেলে নিয়ে বেরোবে, যেই বেরো। যতক্ষণ বাইরে থাকবে, যার কোলে থাকবে তার হাতে সেই মশাল থাকবে, নেভা চলবে না। ঘোষাল মশাই বাইরে পুকুর পাড়ে বসে পান্তা ভাত আর বাসি মাছের অম্বল খেয়ে চলে গেলেন। যাবার সময় কি ভাগ্যি একটা টাকাও চেয়ে নিলেন হিতীশবাবুর কাছ থেকে। যোগেশদা তাড়াতাড়ি 5টা টাকা বার করে দিতে গিয়েছিলেন, তাকে কুৎসিত কটু ভাষায় গালাগাল করে দিয়ে উঠলেন।
যোগেশদার সামনে থেকে পালাতে পথ পান না। ঘোষাল মশাইয়ের প্রথম কথাটা অচিরেই ফলে গেল অবশ্য। একটি ছেলেই হলো আবার মুকুল বৌদির, আগের মতোই সুন্দর ফুটফুটে ছেলে। তবে তাতে আরও চিন্তা বেড়েই গেল। ঠিক নিশ্চিন্ত হতে পারল না কেউ। ঘোষাল মশাইয়ের আশ্বাসবাণী যে সত্য হবে তা এখনো প্রমাণিত হয়নি। ছেলে এর আগেও হয়েছে, সুশ্রী, স্বাস্থ্যবান, তিনবারই হয়েছে, 1 বছর করে বেঁচে আছে, কিন্তু রাখতে তো পারা যায়নি। এবারও কি থাকবে? সত্যি কি ঘোষাল মশাইয়ের কোনো শক্তি আছে? জন্মদিন যত কাছে আসে ততই যেন কণ্টক শয্যা বোধহয় সকলের। মা, বাবা, ঠাকুমার তো বটেই, জ্যাঠা জেঠিদেরও কম নয়। বারবার এই বিশ্রী কাণ্ড হয়ে যাচ্ছে, কারোর ভালো লাগছে না সেটা। কিন্তু ঘোষাল মশাইয়ের প্রভাবেই হোক আর সাবধানে থাকার জন্যই হোক, উৎকণ্ঠা রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষার মধ্যে দিয়ে একসময় 1 বৎসর পূর্ণ হয়ে গেল খোকার। তাও যেন বিশ্বাস হতে চায় না। সবাই বারবার হিসাব করছেন, পাঁজি ক্যালেন্ডারের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবুও দুর্ভাগ্য যে সত্যিই কাটল। 1 বৎসর যে ভালোই ভালোই পার হয়ে গেল একথা ভাবতে পারেন না আর। সে কারণে আরও 2-3টে দিন ছটফট করল সবাই, আশা এবং আশঙ্কায়, নিদারুণ সংশয়ের মধ্যেই। তারপর একটু একটু করে যেন নিঃশ্বাস পড়ল সকলে, আবার সহজ হতে শুরু করলেন সবাই। অবশ্য ফাঁড়া একবারে কাটেননি, এটাও ঠিক। ঘোষাল মশাই 18 মাস বা 1.5 বছর সময় বেঁধে দিয়েছেন। এই সময় পর্যন্ত সাবধানে থাকার নির্দেশ আছে। তবুও আসল সেই ভয়ঙ্কর 1 বছরের সীমানা তো পেরিয়ে আসতে পারা গেছে, এই তো ঢের। অনেক দিন পরে আবার এবারের মেয়েদের মুখে হাসি ফুটল। এই 1টা বছর খুব সাবধানেই ছিলেন সবাই। মধ্যে একবার রাত্রে বার করতে হয়েছিল খোকাকে। মুকুল তখন বাপের বাড়িতে। হঠাৎ এদের এক জ্যাঠা এসে পড়লেন, মানে যোগেশদাদের জ্যাঠা। ভারত ছাড়ো আন্দোলনে জেলে গিয়েছিলেন। দীর্ঘকাল পরে ছাড়া পেয়ে একবার এদের সঙ্গে দেখা করতে এসেছেন। সেই দিনই ভোররাত্রে রওনা হতে হবে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়া দরকার। গুরুতরভাবে পীড়িত। একদিন দেরি হওয়া মানেই মৃত্যুর দিকে 1 পা বেশি এগিয়ে যাওয়া। সুতরাং তাকে নিয়ে যাওয়া যায়নি অতদূর। রাত পোহানো পর্যন্ত অপেক্ষাই করা যায়নি। খোকাকেই আনতে হয়েছিল। দূর বেশি নয়, মাত্র মাইল 4 ব্যবধান। তবুও দেরি লাগে একটু। খানিকটা পথ নৌকায় এবং খানিকটা হেঁটে আসতে হয়, কিংবা গরুর গাড়িতে। সেই সমস্ত পথই হরেনবাবু এক হাতে নাতিকে আর এক হাতে মশাল নিয়ে এসেছেন, কারোর হাতে দেননি। ফলে এখানে এসে যখন পৌঁছলেন, কোনো হাতই আর নড়বার শক্তি ছিল না। 3 দিন ধরে শেক মালিশ দিয়ে তবেই সার ফিরিয়ে আনতে হয়েছিল। এইভাবেই হুঁশিয়ার থাকতে হবে। নিয়ম কানুন সতর্কতা একটুও শিথিল করা যাবে না, সে সম্বন্ধে সকলেই সচেতন। কারোর দ্বিমত নেই। পরস্পরকে বলেওছেন বারবার। তবুও কবে এবং কখন যে সে সতর্কতা শিথিল হয়ে এসেছে একটু, তা কেউ টের পাননি। এমনকি যার সবচেয়ে সজাগ থাকার কথা, সে মুকুলও যে কখন নিজের অগোচরে একটু ঢিল দিয়েছে আগের সেই সদা সতর্কতায়, তা সেও বুঝতেও পারেনি। আর তার ফলেই সেদিন একটা অঘটন ঘটে গেল। কালটা পূর্বাহ্নবেলা, 9টা 9:30 হবে। বাড়িতে লোকজনও বিস্তর, আর সেই জন্যই কারোর খেয়াল হয়নি কথাটা। আর একেবারে বাইরেও নয়, দরজা ঘেঁষে বসেছিল ঠিকই, তবু ঘরের মধ্যেই বসে মুকুল দুধ খাওয়াচ্ছিল তার ছেলেকে। 1 বছর হলেও এখনো ঝিনুকে দুধ খায় খোকা। গ্লাসে বা বাটিতে চুমুক দিতে শেখেনি। ব্যাপারটা কেউ লক্ষ্যই করেনি।
সকলের চোখের সামনে বলেই হয়তো বিশেষ করে লক্ষ্য করার মতন মনে হয়নি কারোর। একান্ত সহজ এবং স্বাভাবিক দৃশ্য। ঘরের সামনে দাওয়ায় বসে খাওয়ালেও কেউ লক্ষ্য করতো না, লক্ষ্য করার কিছু আছে বলেও তো ভাবতো না। সেই জন্যই বুড়িটা কখন এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টি চেয়ে আছে ছেলেটার দিকে, তাও কেউ অত লক্ষ্য করেনি। এই সময়টা পাড়ার বহু মেয়ে ছেলেরা আসে আসে তার নানান কাজে। কেউ ধান ভেনে দিতে যায়, কেউ বা ঘরের কোনো কাজ করতে আসে, কেউ বা মাছ বেচতে আসে, কেউ মুড়ি ভাজতে আসে, কেউ গোয়ালের কাজ করতে আসে, কেউ বা নিজের গরজেই আসে টাকা ধার করতে, তেল ধার করতে, চাল ধার করতে। ভিক্ষার্থী সাহায্যার্থী হয়েও আসে অনেকে। এছাড়া অনেকেরই এটা যাতায়াতেরও পথ। এদের বড় পুকুরে স্নান করতে আসে অনেকে, পুকুর পাড় থেকে শাকও তুলতেও আসে। এদিক থেকে ওদিকের কোনো বাড়ি যাবার পক্ষেও এদের উঠোন ডিঙিয়ে যাওয়া সহজ। সময়টাও কর্মব্যস্ততার। এইসব দিকে সকালের জীবন শুরু হয় শহরের থেকে অনেক পরে। সেই জন্যেও কতকটা ধীরে সুস্থে কেউ কারোর দিকে নজর রাখতে পারে না। নজরে পড়ল প্রথম জগেশদারি মার। মুকুল যে দরজার কাছে বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছে তা তিনি দেখেছেন, কিন্তু অত লক্ষ্য করেননি। অর্থাৎ সে ঘটনার পূর্ণ তাৎপর্যটাও তার মাথায় আসেনি। এখনো বুড়িটার দিকে তার আগে নজর গেল। অপরিচিত মুখ, এই গ্রামের কেউ তো নয়, ঠিক পাশের গ্রামেরও তো কেউ নয়। কেমন এক রকমের হাসি হাসি মুখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে, প্রায় পলকহীন চোখে। সে দৃষ্টি অনুসরণ করেই এবার তিনি যেন প্রথম দেখতে পেলেন মুকুলের কাণ্ডটা। সঙ্গে সঙ্গে প্রায় আর্তনাদ করে উঠলেন তিনি, বৌমা! সে চিৎকার সকলেই চমকে উঠল। মুকুল তো উঠবেই। ত্রস্ত হয়ে শাশুড়ির দিকে তাকাতে তার দৃষ্টি অনুসরণ করে বুড়িটাকেও দেখতে পেলে। সঙ্গে সঙ্গে তার গলা দিয়েও একটা ভীত আতঙ্কগ্রস্ত স্বর বেরোলো। সে সভয়ে ছেলেকে বুকে চেপে ধরে আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে ভেতরে সরে গিয়ে সশব্দে কপাট দুটো বন্ধ করে দিল। মহা বিরক্ত হলো যেন বুড়িটা। অপমান হতো ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কেন কেন, বিষয়টা কি? আমি কি নজর দিতাম নাকি? বলি নজর দিচ্ছিলাম মনে করো নাকি? পোলাটারে যে সরাইলা, ছি ছি, এমনে ভাব নাকি? আমার তো কাম সারাই হইয়া আসছিল, চালায় চলিয়াই তো যাইতাম, এত আবার গণ্ডগোলের আছেটা কি? বিড়বিড় করে বকতে বকতে বুড়িটা আশ্চর্য রকমের ক্ষিপ্র বেগে চলে গেল। এরা সকলেই এত হতচকিত হয়ে গিয়েছিল যে কে কোথা থেকে এলো, কোথা থেকে এসেছে, কি দরকারে এসেছে, সেসব প্রশ্ন করার কোনো কথাই কারো মনে পড়ল না দৃষ্টির আড়ালে চলে যাওয়ার আগে। সেদিনই সন্ধ্যায় বাচ্চাটার জ্বর হলো, সেই ভুতুড়ে জ্বর। এদের মুখ শুকিয়ে আসা স্বাভাবিক। মুকুল এবং মুকুলের শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিলেন। তাতেও বিস্মিত হবার কিছু নয়, কান্নাকাটি করবেনই বা না কেন? সকলেই ধরে নিলেন যে আর কোনো প্রতিকার সম্ভব নয়, একেও হারাতে হবে এবার। এমনকি ক্ষিতিস্তা যখন ডাক্তার ডাকতে উদ্যত হলেন, তখন যোগেশদাই তাকে বাধা দিল। কি লাভ দাদা, বুঝতেই তো পারছো। কিন্তু সামনে সেই সকল দিক আচ্ছন্ন করা অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আশার আলো, এই যে এবারের জ্বরের তাপটা পূর্ববারের মতো ভয়াবহ নয়, গতিটাও অত দ্রুত নয়। শেষ রাত্রেও 103-এর বেশি উঠল না, ছেলেও তেমন বেহুশ হয়ে পড়ল না। ক্ষিতিস্তা তখন মনস্থির করে ফেললেন, আর কারো কথা শুনবেন না তিনি, একেবারে সদর থেকে বড় ডাক্তার ডাকবেন। তার এবারে একটা ঘোড়া হয়েছে, সদরের পৌঁছতে 1 ঘন্টার বেশি লাগবে না। যদি ডাক্তারকে ধরতে পারেন তো বেলা 9টা 10টার মধ্যেই তাকে নিয়ে চলে আসতে পারবেন।
যোগেশদারও বোধহয় জ্বরটা দেখেই একটু ক্ষীণ আশার সঞ্চার হয়েছে। তিনি আর বাধা দিলেন না, কিন্তু ঘোড়ায় চড়ে বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায় এসে পড়তেই ঘোড়াটা হঠাৎ ভয় পেয়ে সামনে পা তুলে চিৎকার করে উঠল। ক্ষিতিস্তা পড়ে যেতে যেতে কোনো মতে সামলে নিয়ে চেয়ে দেখলেন সামনে একটা মানুষের মতো কি। সেই শেষ রাত্রে ঝাপসা আলোতে আর একটু ঠাউরে দেখলেন ঘোষাল মশাই আপন মনেই বিড়বিড় করে কি বকছেন আর ওপর দিকে মুখ তুলে কি যেন শুকছেন। এবার মনে পড়ল তার কথাটা সবাইকারই। ক্ষিতিস্তা ঘোড়া থেকে নেমে তার পায়ে পড়লেন। ঘোষাল মশাই মুকুলকে ও মুকুলের শাশুড়িকে খুব তিরস্কার করলেন। তার তিরস্কার সাধারণ তিরস্কার নয়, কুৎসিত কদর্য ভাষা। এমনি শুনে কানে আঙুল দিতে হয়। ছেলেপুলে কি গুরুজনদের সামনে দিলে কি দাঁড়ানো যায়? তবে অভয় দিলেন ঘোষাল মশাই, বললেন ডাক্তার ডাকতে হবে না, ও বেটাদের কম্য নয়, ওরা জানে মানুষ মারতে, এমনি ভালো হয়ে যাবে। চরম অনিষ্টটা হতে পারেনি, আর 2 মিনিট যদি দেরি হতো তাও হতো, তখন আর কিছুতেই বাঁচানো যেত না। যাকগে আমি আছি তো, ছেলের জ্বর না ছাড়লে যাচ্ছি নি, তোরা নিশ্চিন্ত থাক। 3 দিন থাকবেন তিনি বললেন। কোথায় থাকবেন, কি খাবেন সে সম্বন্ধে স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন। বাড়ির সীমানার বাইরের পাড়ার আস্তাকুট যেটা জঞ্জাল টঞ্জাল ফেলা হয়, সেই দিনেও একটা আধপচা মরা কুকুরকে ফেলে দিয়ে গেছে, সেখানে থাকবেন। রসুন দিয়ে পচা মাছের তরকারি রেঁধে দিতে হবে, আর পান্তা ভাত। কেবল সেদিন শেষ দিন রাত্রে অতিরিক্ত 2 বোতল দিশি মদ এবং খানিকটা ঝলসানো পোড়া মাংস চাই। ঠিক 3 দিনের দিন ছেলের জ্বর ছেড়ে গেল। ঘোষাল মশাই বললেন, আর ভয় নেই, এবার যা খুশি করতে পারিস। আর সে আসবে না, অন্তত এ বাড়ি ঢুকবে না। তবে 18 মাস পূর্ণ হবার আগে এ বাড়ির বাইরে কোথাও যাস না। আর দেরিও তো নয়, মোটে 2 মাস, নাই বা গেলি কোথাও। ঘোষাল মশাইও সেদিন রাত্রে অন্তর্হিত হলেন। পরের দিন ভোরে উঠে আর তাকে দেখা গেল না। যেমন হঠাৎই এসেছিলেন তেমনি হঠাৎই চলে গেলেন। এর মাসখানেক পরে একদিন সেই বুড়িটাকে আবার ওদের বাড়ির সামনে রাস্তায় দেখা গিয়েছিল। যেন কি একটা মতলবে ঘুরে বেড়াচ্ছে, ভেতরে ঢোকারও ইচ্ছে, কিন্তু ঠিক ঢুকতে সাহস করছে না। ভাবভঙ্গি কতকটা সেরকম। যোগেশ তার মাই প্রথম দেখতে পান তিনি। তাকে চিনতেও পারেন সঙ্গে সঙ্গে। তিনি চিৎকার করে ছেলেকে ডাকেন। চিৎকারে যোগেশদা ক্ষিতিস্তা দুজনেই ছুটে আসে। সেদিন বাড়িতে অনেকেই এসে পড়েছিল। ক্ষিতিস্তা ভাগ্নেরা, কামিনী মামার ছেলেরা, বিস্তর ছোকরারা, তারাও হৈ হৈ করে বেরিয়ে পড়ল। এরা কেউই চিনত না বুড়িকে, কিন্তু ব্যাপারটা শুনেছিল। যোগেশদা সেদিনই দেখেছিল, আজও চিনতে পেরেছে। মা এদের কাছে পরিচয়টা দিতে দিতে সে রাস্তায় বেরিয়ে ছুটতে লাগলো বুড়িটার পিছনে। বহুদিনের নিরুদ্ধ উষ্মা তার। স্ত্রী হত্যা হই হোক, ডাইনিটাকে নিজে হাতে পুড়িয়ে মারবে সে। ততক্ষণে ছেলের দলও বেরিয়ে এসেছে। সবাই মিলে ছুটতে শুরু করলো। বুড়িও ব্যাপারটা বুঝে ছুটতে শুরু করেছে আগেই। তবে তা নিয়ে ওরা কেউ মাথা ঘামায়নি অত। একে মেয়ে ছেলে, তাই বুড়ো মানুষ, কতক্ষণ ওদের ছুটতে হবে। কিন্তু আশ্চর্য এই, এরা সকলেই অল্প বয়সী, গ্রামের ছেলে, খেলাধুলোও করে সকলে। ছোটা প্রত্যেকেরই অভ্যাস আছে এদের। তবু বুড়িটাকে ধরতে পারল না ওরা। ওরা যত জোর দেয় বুড়িও তত জোরে দৌড়য়। ছুটতে ছুটতে ক্রমশ গ্রামের সীমানা এসে পড়ল। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত। অবশ্য তখন ধান কাটা হয়ে গেছে, তবুও দৌড়তে অসুবিধা হয় বই কি। সে অসুবিধা দুপক্ষেরই হবার কথা, কিন্তু এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল।
মাঠের মাঝামাঝি একটা গাছ ছিল, সম্ভবত শিমুল গাছ, বিরাট বহুদিনের গাছ। বুড়িটা সেখানে গিয়ে হঠাৎ সেই প্রকাশ্য দিবালোকে সকলের সামনে চোখের নিমেষে মিলিয়ে গেল। আগের মুহূর্তেও সকলেই দেখেছে বুড়িটাকে সে গাছটা দু হাতে জড়িয়ে ধরতে, পর মুহূর্তেই আর কোনো চিহ্ন দেখতে পেল না তার। ভয় পাবারই কথা, ভয় হলো। যতই দিনের আলো হোক আর দল বেঁধে থাক, এমন অলৌকিক অবিশ্বাস্য কাণ্ড দেখলে কার না ভয় হয়। সকলেরই গাটা ডোল দিয়ে উঠল, একবার মুখ শুকিয়ে গেল। কিন্তু যোগেশদাও প্রতিহিংসায় স্থির প্রতিজ্ঞ। সে বলল, এই আমি এখানে আছি, তোরাও দুজন দুই দিকে থাক, বাকি সব বাড়ি গিয়ে কিছু কাঠ, খড় আর তেল নিয়ে আয় তো, গাছটাকে পুড়িয়ে দেব। সেই মতোই ব্যবস্থা হলো। চারিদিকে কাঠ খড় সাজিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিপুল অগ্নিশিখা উঠল গাছটার চারিদিক বেয়ে। সে আগুন আর ধোঁয়া দূর দূরান্তের গ্রাম থেকেও দেখা গেল। শয়ে শয়ে লোক ছুটে এলো ব্যাপার কি দেখার জন্য। ডালপালা, শাখা প্রশাখা, পত্র পল্লব সব ঝলসে পুড়ে গেল। কিন্তু আশ্চর্য, এই মূল কাণ্ডটা কিছুতেই পুড়ল না, বহু চেষ্টা করেও না। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে যোগেশদাকেও হাল ছাড়তে হলো শেষ অবধি। ছালগুলোকে পুড়ে সাদা ছাই হয়ে গেল অসহ উত্তাপে, কিন্তু কাণ্ডটা যেমন ছিল তেমনি দাঁড়িয়ে রইল। আজও আছে নাকি, তেমনি খাড়া দাঁড়িয়ে আছে। সেদিনও এক দল এসেছে দেশ থেকে, পাকিস্তান হবার বেশ কয়েক বছর পরে। তারাও এসে গল্প করেছে। শাখা প্রশাখাহীন নিষ্পত্র সাদা কাণ্ডটা তেমনই আছে আজও, না পচছে না ঘুণ ধরেছে তাতে। কে জানে আরও কতকাল থাকবে। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের জন্যই বসে থাকি বন্ধুরা। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর পারলে সবার কাছে শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? আমি তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। সকলেই ভালো থেকো, ঠিক আছে?